ভাষা আন্দোলনের পথ বেয়েই স্বাধীনতা, আত্মমর্যাদা নিয়ে মাথা উঁচু করে চলবে বাংলাদেশ, বললেন প্রধানমন্ত্রী। ভাষা শহীদদের শ্রদ্ধা নিবেদনে প্রস্তুত কেন্দ্রীয় শহীদ মিনার, নিরাপত্তা ঝুঁকি নেই জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী। চুড়িহাট্টা ট্র্যাজেডির ক্ষত শুকায়নি স্বজনহারাদের, দায়ীদের বিচার না হওয়ায় হতাশা, কেমিক্যাল গোডাউন সরানোর দাবি। বরিশালে শিক্ষার্থী ও শ্রমিকদের পাল্টাপাল্টি কর্মসূচি, হামলার প্রতিবাদে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে বিক্ষোভ। আবারও প্যারিস জলবায়ু চুক্তিতে ফিরল যুক্তরাষ্ট্র, বাইডেনের পদক্ষেপকে স্বাগত জানালেন বিশ্ব নেতারা। শুনছিলেন ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক লিমিটেড সংবাদ শিরোনাম। আমন্ত্রণ সন্ধ্যা 7টার 21 সংবাদে, সাথে আছি আমি জাবের হোসেন। দর্শক, 21 টেলিভিশনের সংবাদ একই সাথে সরাসরি দেখতে পাবেন আমাদের ফেসবুক পেজ www.facebook.com/2124 অনলাইনে। মেগা স্পাইডার সিলিং ফ্যান, মেগা বাতাসে শান্তির পরশ। এছাড়া সংবাদে আরও থাকছে, চলে গেলেন 21 পদকপ্রাপ্ত বরেণ্য অভিনেতা এটিএম শামসুজ্জামান, জুরাইন কবরস্থানে দাফন। ভাষা আন্দোলনের পথ বেয়েই অর্জিত হয়েছিল দেশের স্বাধীনতা। 21 পদক 2021 প্রদান অনুষ্ঠানে গণভবন থেকে ভার্চুয়ালি যুক্ত হয়ে এ মন্তব্য করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। পদকপ্রাপ্ত গুণীজনদের কাছ থেকে নতুন প্রজন্ম শিক্ষা গ্রহণ করবে উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, আত্মমর্যাদা নিয়ে বিশ্বে মাথা উঁচু করে চলবে বাংলাদেশ। রিপোর্টে আরও জানাচ্ছেন আকবর হোসেন সুমন। ভাষা, গবেষণা, মুক্তিযুদ্ধ, শিক্ষা ও সংস্কৃতিতে বিশেষ অবদান রাখায় 21 গুণী ব্যক্তিকে 21 পদক 2021 প্রদান করা হয়েছে। অনুষ্ঠানে গণভবন থেকে ভার্চুয়ালি যুক্ত হওয়া প্রধানমন্ত্রীর পক্ষে গুণীজনদের হাতে পদক তুলে দেন মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী। প্রধান অতিথির বক্তব্যে ভাষা আন্দোলনের প্রেক্ষাপট ও বঙ্গবন্ধুর অবদান তুলে ধরেন প্রধানমন্ত্রী। 56 সালে আওয়ামী লীগ সরকার গঠন করে। আওয়ামী লীগ সরকারই প্রথম এই শাসনতন্ত্র রচনা করে সেখানে বাংলাকে রাষ্ট্রভাষার মর্যাদা দেয়। উর্দু দেওয়া হয়েছিল পাকিস্তানিদের জন্য আর বাংলা আমাদের জন্য। বাংলাকে যেমন রাষ্ট্রভাষা মর্যাদাও দেওয়া হয়, সেই সাথে 21শে ফেব্রুয়ারি শহীদ দিবস ঘোষণা করা হয়। শহীদ মিনার তৈরি করবার জন্য একটা প্রকল্প গ্রহণ করা হয়, বাজেটে অর্থ দেওয়া হয়। উল্লেখ করেন, আন্দোলনের মূল লক্ষ্য ছিল স্বাধীনতা অর্জন। বাঙালির যা কিছু অর্জন তা সংগ্রামেরই ইতিহাস বলে জানান বঙ্গবন্ধু কন্যা। অনেক আন্দোলন সংগ্রামের মধ্য দিয়েই আমরা কিন্তু স্বাধীনতা অর্জন করেছি। এই স্বাধীনতা অর্জনটাই ছিল আমাদের জন্য সবথেকে গুরুত্বপূর্ণ। জীবনের প্রতিটি স্তরে কিন্তু আন্দোলন সংগ্রাম করেই কিন্তু আমাদের অর্জন করতে হয়েছে। কেউ আমাদেরকে সেদিকে কিছু দেয়নি, এই কথাটা মনে রাখতে হবে। একটি জাতিকে যদি ক্ষতিগ্রস্ত করতে হয় বা তার মেরুদণ্ড ভেঙে দিতে হয়, তাহলে তার ভাষা, সাহিত্য, তার সংস্কৃতির উপর আঘাত হানতে হয়, এবং পাকিস্তানিরা সেই চেষ্টাই তারা চালিয়ে গিয়েছিল আমাদের উপর। আগামী প্রজন্মকে পদকপ্রাপ্ত গুণীদের কাছ থেকে শিক্ষা নেবার আহ্বান জানান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। যারা সমাজের বিভিন্ন স্তরে বিশেষ অবদান রেখে আপনারা আজকে এই পুরস্কারে ভূষিত হয়েছেন, আপনাদের কাছ থেকেই আগামী প্রজন্ম অনেক শিক্ষা নিতে পারবে। কারণ এই পুরস্কার দেশের শিল্প, সাহিত্য, বিজ্ঞান, গবেষণা, সাংস্কৃতিক চর্চা, সমাজসেবা, বিভিন্ন কাজে যারা বিভিন্ন ক্ষেত্রে অবদান রেখে যাচ্ছেন তাদেরকে এই সম্মাননা দেওয়া হয়েছে। করোনা মোকাবেলায় স্বাস্থ্য সুরক্ষা বিধি মেনে চলার আহ্বান জানান সরকার প্রধান। স্বাস্থ্য সুরক্ষা নিয়মটা মেনে চলবেন, কারো কাছে হাত পেতে নয়। আমরা নিজের পায়ে দাঁড়িয়ে আত্মমর্যাদা নিয়ে চলব। আকবর হোসেন সুমন, 21 টেলিভিশন, ঢাকা। আন্তর্জাতিক মাতৃভাষা ও শহীদ দিবসে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদনে প্রস্তুত কেন্দ্রীয় শহীদ মিনার। রং তুলির ছোঁয়ায় আঁকা হয়েছে আলপনা। এদিকে ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকা জুড়ে নেওয়া হয়েছে 3 স্তরের নিরাপত্তা। স্বরাষ্ট্রমন্ত্রী জানিয়েছেন, শহীদ দিবসে কোনো নিরাপত্তা ঝুঁকি নেই। আর র্যাব মহাপরিচালক জানিয়েছেন, সারা দেশেই শহীদ মিনারের নিরাপত্তা নিশ্চিত করা হয়েছে। বিস্তারিত আহমদ বাবুর রিপোর্টে। ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে প্রস্তুত কেন্দ্রীয় শহীদ মিনার। রংতুলির আঁচড়ে সাজানো হয়েছে শহীদ বেদিসহ শহীদ মিনার এলাকা।
সাজানো হয়েছে আশপাশের সড়কগুলোও। সকালে কেন্দ্রীয় শহীদ মিনারের নিরাপত্তা ব্যবস্থা পরিদর্শনে আসেন র্যাব মহাপরিচালক চৌধুরী আবদুল্লাহ আল মামুন। রাজনৈতিক, কূটনীতিক সহ গুরুত্বপূর্ণ ব্যক্তিরা শ্রদ্ধা জানাতে আসবেন কেন্দ্রীয় শহীদ মিনারে। এ কারণে পুলিশের সঙ্গে সমন্বয় করে বিশেষ নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে বলে জানান র্যাব মহাপরিচালক। 5টি সেক্টরে বিভক্ত করে র্যাব সদস্যগণ পুলিশের সাথে প্রয়োজনীয় সমন্বয়পূর্বক 3 স্তরের নিরাপত্তার দায়িত্বে নিয়োজিত থাকবে। যে কোনো ধরনের বিশৃঙ্খলা ও সন্ত্রাসী কর্মকাণ্ড রোধকল্পে ছদ্মবেশ ও সাদা পোশাকে গোয়েন্দা নজরদারি ও টহলের মাধ্যমে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। কোনো ধরনের নিরাপত্তা হুমকি না থাকলেও যে কোনো পরিস্থিতি মোকাবেলায় প্রস্তুত আইনশৃঙ্খলা বাহিনী। সর্বস্তরের জনসাধারণের পুষ্পস্তবক অর্পণ এবং শ্রদ্ধাঞ্জলি নিবেদনের জন্য উক্ত এলাকাসমূহ যে কোনো ধরনের বিশৃঙ্খলা ও সন্ত্রাসী কর্মকাণ্ড রোধকল্পে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পাশাপাশি র্যাবও কঠোর নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করবে। দুদিন আগ থেকেই শহীদ মিনার এলাকাকে সিসি ক্যামেরার আওতায় এনেছে আইনশৃঙ্খলা বাহিনী। হেলিকপ্টার প্রস্তুত থাকবে যে কোনো সময় যে কোনো প্রয়োজনে। এদিকে অন্য এক অনুষ্ঠানে স্বরাষ্ট্রমন্ত্রী জানান নিরাপত্তার কোনো হুমকি নেই। আমাদের প্রস্তুতি সবসময় রয়েছে যাতে করে কোনো রকম কেউ ধরনের নাশকতা কিংবা নিউজ তৈরি করার জন্য অনেকেই করে থাকেন, সেইগুলি যাতে না করতে পারে সেই জন্য আমাদের নিরাপত্তা বাহিনী সজাগ রয়েছে। যে কোনো পরিস্থিতির জন্য আইনশৃঙ্খলা বাহিনী প্রস্তুত বলেও জানান মন্ত্রী। এইখানে কেউ কিছু করবে। আহমদ বাবু, 21 টেলিভিশন, ঢাকা। এদিকে নিউ ইয়র্ক ভিত্তিক মুক্তধারা ফাউন্ডেশনের প্রচেষ্টায় যুক্তরাষ্ট্রে আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের বিল কংগ্রেসে উত্থাপন করেছেন কংগ্রেসওম্যান গ্রেস মেং। It's my pleasure to wish you all a happy International Mother Language Day. A huge thank you to the Muktahara Foundation for organizing today's celebration and for all the work you've done to pioneer the observance of Mother Language Day in the U.S. The United Nations Educational, Scientific, and Cultural Organization reported that in the last 3 generations, more than 200 languages have become extinct, and more than 2,000 other languages are classified as endangered. The U.S. Census Bureau has identified over 381 languages spoken in our country. International Mother Language Day is an important day to promote the diversity of languages around the world and in our own nation. চুরিহাট্টা ট্র্যাজেডিতে নিহতদের স্মরণ করছে স্বজন সহ স্থানীয়রা। এখনও শুকায়নি স্বজন হারাদের চোখের জল। ঘটনার 2 বছরেও দোষীদের বিচার না হওয়ায় হতাশা আছে। এই অবস্থায় পুরান ঢাকা থেকে দ্রুত কেমিক্যাল গোডাউন সরানোর দাবি স্থানীয়দের। আহমদ বাবুর রিপোর্ট। 2 বছর আগে এই ওয়াহিদ ম্যানশন পরিণত হয় মৃত্যুপুরীতে। সেদিনের সেই কান্নার রোল এখনও থামেনি। শোক বুকে চেপে ওয়াহিদ ম্যানশনের সামনে স্বজন হারারা। দোষীদের বিচারের আওতায় না আনায় ক্ষোভ জানান স্থানীয়রা। দ্রুত কেমিক্যাল গোডাউন সরানোরও দাবি জানান তারা। আমার ভাই ছিল আমাদের সংসারের মধ্যে কাজ করার মতন। আমি কথা বলতে পারবো না। বিল্ডিং দাঁড়ায় গেছে, ওদের নামে মামলা হচ্ছে। ওরা 4-5 দিন পর আবার আইসা আবার বিল্ডিং কমপ্লিট করে ফেলাইতেছে। বিচার হোক, আমরা এই বিচারটা চাই যাতে কেমিক্যাল এদিকে না থাকে। আমার ধারণা এখান থেকে এটা তুলে যাওয়া উচিত। চুরিহাট্টা ট্র্যাজেডিতে নিহতদের স্মরণে শোকসভা করে বিভিন্ন সংগঠন। এদিন 20টি পরিবারের আর্থিক সহায়তা দেন স্থানীয় সংসদ সদস্য হাজী সেলিম। আহমদ বাবু, 21 টেলিভিশন, ঢাকা। আজও উত্তাল বরিশাল ও জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়। বরিশাল কুয়াকাটা মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছে শিক্ষার্থীরা। এদিকে শ্রমিকদের অবরোধের কারণে দক্ষিণাঞ্চলের সাথে সারা দেশের সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়ে। অন্যদিকে নিরাপত্তাহীনতার অভিযোগ তুলে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের হল খুলে দেওয়ার দাবিতে বিক্ষোভ করেছে শিক্ষার্থীরা। বরিশাল প্রতিনিধি সুখেন্দু এদবর ও সাভার প্রতিনিধির সহায়তায় আরও জানাচ্ছেন সমর ইসলাম। বরিশাল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের মেসে হামলা মামলায় রনি ও ফিরোজ নামে 2 পরিবহন শ্রমিককে গ্রেফতার করেছে পুলিশ। বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ কর্মকর্তা জানান, নগরীর রূপাতলী বাসস্ট্যান্ড থেকে তাদের গ্রেফতার করা হয়।
এদিকে পূর্ব ঘোষণা অনুযায়ী শনিবারও কুয়াকাটা বরিশাল মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছে শিক্ষার্থীরা। পুলিশ, বিশ্ববিদ্যালয় প্রশাসন ও শিক্ষার্থীদের বৈঠকের পর কর্মসূচি স্থগিত করা হয়। আসামিদের নাম উল্লেখপূর্বক মামলা করতে হবে এবং এই যে হত্যা চেষ্টা মামলা, এইটা মামলাটা করতে হবে। আমাদের অনেকেই ওদেরকে চিনতে পারছে, আমরা নাম উল্লেখ করছি 3 জন, এই 3 জন সহ আরো যারা আছে এদেরকে অ্যারেস্টের দাবি। অন্যদিকে শ্রমিকদের গ্রেফতারের প্রতিবাদে 22 রুটে যানবাহন চলাচল বন্ধ রাখে পরিবহন মালিক শ্রমিকরা। এতে ভোগান্তিতে পড়ে যাত্রীরা। মেডিকেলে রোগী আছে, খাবার নিয়ে যাচ্ছি, এখন এটা দুর্ভোগ না। ভোলা থেকে আসছি বরিশাল, আমার মিটিং আছে, এখন আমি এখানে যাইতে পারতেছি না। ওরা বাইক আমার ওখানে রাইকে আমার হাইটে যেতে হইতেছে। আমাদের শ্রমিকরা কিছুই দেয় না, তারা এর সাথে সংপৃক্ত নয়। আলোচনা করে আমরা যে কোনো কর্মসূচি দেব যদি আমাদের সন্তানকে আমাদের হাতে ফেরত না দেয়। ক্রিকেট খেলা নিয়ে গ্রামবাসীর সাথে সংঘর্ষের জের ধরে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে বিক্ষোভ করেছে শিক্ষার্থীরা। গেরুয়া এলাকায় থাকা নিরাপদ নয় দাবি করে বিশ্ববিদ্যালয়ের হল খুলে দেওয়ার দাবি জানান তারা। এক পর্যায়ে বিক্ষোভ মিছিল নিয়ে তালা ভেঙে হলে প্রবেশের চেষ্টা করে আন্দোলনকারীরা। সমর ইসলাম, 21 টেলিভিশন। চলে গেলেন 21 পদকপ্রাপ্ত শক্তিমান অভিনেতা এটিএম শামসুজ্জামান। সকালে পুরান ঢাকার সূত্রাপুরে নিজ বাসায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। দীর্ঘ 6 দশকের ক্যারিয়ারে কমেডি আর খল চরিত্রে অভিনয় করে আকাশচুম্বী দর্শকপ্রিয়তা পেয়েছেন এটিএম শামসুজ্জামান। তার মৃত্যুতে শোক জানিয়েছেন রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী। দীপু শিকদারের রিপোর্ট। সকালে নাস্তা খাওয়ার জন্য ডাকাডাকি করে সাড়া মেলেনি এটিএম শামসুজ্জামানের। তখনই পরিবারের সদস্যরা নিশ্চিত হন আর চোখ মেলে তাকাবেন না তিনি। দীর্ঘদিন ধরে বার্ধক্য সহ নানা জটিল রোগে ভুগছিলেন এটিএম শামসুজ্জামান। শারীরিক অবস্থার অবনতি হলে গত বুধবারও রাজধানীর একটি হাসপাতালে ভর্তি হন তিনি। বাসায় ফেরেন শুক্রবার। গতকাল থেকে অনেক প্রবলেম হচ্ছিল, তো ঘরে তো অক্সিজেন ছিল, দিতে দিতে তো আমরা তো ঘুমিয়ে গেলাম। তারপর অ্যাকচুয়ালি কটার দিকে মারা গেছে, সকাল উঠে দিকে উনি। আমার ভাই খুব নামাজি ছিলেন, আল্লাহওয়ালা ছিলেন, যে আপনারা দোয়া করবেন যে সে যেন জান্নাতবাসী। 1941 সালের 10 সেপ্টেম্বর নোয়াখালীতে জন্ম গুণী এই শিল্পীর। 2015 সালে 21 পদকে ভূষিত হন এটিএম শামসুজ্জামান। একাধারে নাটক আর সিনেমায় সমান দক্ষতা দেখিয়েছেন তিনি। একাধিকবার পেয়েছেন চলচ্চিত্র পুরস্কার। তার মৃতদেহ এক নজর দেখতে পুরানো ঢাকার বাসায় ভিড় করেন ভক্তরা। অত্যন্ত গুণী একজন মানুষ এবং সংস্কৃতি কর্মী, এটা আমাদের ব্যক্তিগত ছাড়াও জাতীয়ভাবে প্রচণ্ড ক্ষতি হল। আমাদের বিভিন্ন গণতান্ত্রিক আন্দোলনে তিনি আওয়ামী লীগের সাথে ছিলেন। আমরা তার মৃত্যুতে শোকাহত। এই যে শক্তিমান অভিনেতা এবং এই একজন ভালো মানুষ চলে গেলেন, এই অভিনেতার শূন্যতা আসলে অপূরণীয়। এই শিল্পীর জানাজায় অংশ নেন বিভিন্ন শ্রেণী পেশার মানুষ। পরে জুরাইন কবরস্থানে দাফন করা হয় কিংবদন্তি অভিনেতা এটিএম শামসুজ্জামানকে। দীপু শিকদার, 21 টেলিভিশন, ঢাকা। আবারও প্যারিস জলবায়ু চুক্তিতে ফিরেছে যুক্তরাষ্ট্র। ক্ষমতা গ্রহণের 1 মাসের মাথায় বাইডেন প্রশাসনের এই পদক্ষেপকে স্বাগত জানিয়েছেন বিশ্ব নেতারা। প্যারিস চুক্তিকে যুক্তরাষ্ট্রের জন্য অন্যায্য আখ্যায়িত করেছিলেন ট্রাম্প। যুক্তরাষ্ট্র ছাড়া আর কোনো দেশ এখন পর্যন্ত প্যারিস চুক্তি থেকে নিজেদের প্রত্যাহার করেনি। আজহারুল ইসলামের রিপোর্ট। সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প প্যারিস জলবায়ু চুক্তি থেকে নির্বাহী আইন জারি করে যুক্তরাষ্ট্রকে বের করে নিলেও ফিরে এলেন জো বাইডেন। দায়িত্ব গ্রহণের 1 মাসের মাথায় আবারও প্যারিস জলবায়ু চুক্তিতে ফিরল যুক্তরাষ্ট্র। স্থানীয় সময় শুক্রবার আনুষ্ঠানিকভাবে ঐতিহাসিক এ চুক্তিতে ফিরেছে যুক্তরাষ্ট্র। বিশ্বজুড়ে জলবায়ু পরিবর্তনের বিরুদ্ধে লড়াই জোরদারের পাশাপাশি আগামী 3 দশকের মধ্যে কার্বন নিঃসরণের পরিমাণ কমিয়ে আনতে প্যারিস জলবায়ু চুক্তিতে ফিরেছে দেশটি। প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব গ্রহণের প্রথম দিনই যুক্তরাষ্ট্রকে প্যারিস চুক্তিতে ফেরানোর একটি আদেশে সই করেন জো বাইডেন। 2050 সালের মধ্যে যুক্তরাষ্ট্রকে কার্বন নিরপেক্ষ দেশে পরিণত করার পথ প্রস্তুতে কাজ করে যাওয়ারও প্রতিশ্রুতি দিয়েছেন তিনি। যুক্তরাষ্ট্রের এ পদক্ষেপকে স্বাগত জানিয়েছেন বিশ্ব নেতা এবং জলবায়ু বিশেষজ্ঞরা। আজহারুল ইসলাম, 21 টেলিভিশন। নিচ্ছি প্রিমিয়ার ব্যাংক লিমিটেড সংবাদ বিরতি। নো মাস্ক নো সার্ভিস বিধি মেনে চলুন, সুস্থ থাকুন। যখন ফিরছি তখন অন্যান্য খবরের সঙ্গে আরও থাকবে টিকা গ্রহণে তৃণমূল মানুষদের উদ্বুদ্ধ করার আহ্বান বিশেষজ্ঞদের, নিবন্ধন প্রক্রিয়া সহজ করার তাগিদ।
সমালোচনায় মুখর বিএনপি নেতাদের টিকা গ্রহণের লুকোচুরি নিয়েও করছেন অস্বীকার। আবার আমন্ত্রণ সন্ধ্যা 7টার 21 সংবাদে। দিনক্ষণ ঠিক করে সরকার পতনের ঘোষণা, বিএনপির নতুন কোনো দেশবিরোধী ষড়যন্ত্র কিনা উল্লেখ করে জনগণকে সতর্ক থাকার আহ্বান জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। সরকারি বাসভবন থেকে ভার্চুয়াল ব্রিফিংয়ে আরও বলেন, জনবিরোধী কর্মকাণ্ডের জন্য বিএনপিকে জনগণ লাল কার্ড দেখিয়েছে। বলছেন সরকার পতনের সাইরেন নাকি বেজে গেছে। পতন সময়ের ব্যাপার মাত্র। আমরা বলতে চাই, এমন ভাবনা আন্দোলন এবং নির্বাচনে ব্যর্থতার গ্লানি ডাকতে বিএনপি নেতাদের আত্মতুষ্টি লাভের অপচেষ্টা মাত্র। জনবিরোধী কর্মসূচির কারণে জনগণ তো বিএনপিকে অনেক আগেই লাল কার্ড দেখি। গত 13 দিনে প্রায় 17 লাখ মানুষ করোনার টিকা নিয়েছেন। বিশেষজ্ঞরা বলছেন, প্রান্তিক জনগোষ্ঠীর স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ নিশ্চিত করা না গেলে টিকা কার্যক্রম গণকর্মসূচি হয়ে উঠবে না। এজন্য তারা সম্প্রসারিত টিকাদান কর্মসূচির সক্ষমতাকে পূর্ণ ব্যবহারের তাগিদ দিয়েছেন। পরামর্শ দিয়েছেন নিবন্ধন প্রক্রিয়া আরও সহজ করার। রিপোর্টে আরও জানাচ্ছেন মোহাম্মদ নুরুন নবী। করোনা প্রতিরোধে চলছে টিকাদান কর্মসূচি। শুরুতে কিছুটা দ্বিধাদ্বন্দ্ব কাজ করলেও এখন পরিস্থিতি বদলেছে। কর্মসূচি শুরুর পর মোট জনসংখ্যার 1% বেশি টিকা গ্রহণ করেছে। এটা এশিয়ার যে কোনো দেশের তুলনায় সবচেয়ে ভালো প্রবণতা। পরিস্থিতি বিবেচনায় পরিকল্পনাও কিছুটা পরিবর্তন এনেছে সরকার। প্রথমে 35 লাখ মানুষকে প্রথম ডোজ টিকা দেওয়ার সিদ্ধান্ত হলেও এখন 60 লাখ মানুষকে টিকা দেওয়ার সিদ্ধান্ত হয়েছে। টিকার মজুদ ও সরবরাহ নিয়ে এখন কোনো সংকট নেই। তবে তৃণমূল পর্যায়ে মানুষ ও চরের বাসিন্দাদের এ কর্মসূচিতে ব্যাপক হারে যুক্ত করতে না পারলে সম্প্রসারিত টিকাদান কর্মসূচির মতো করোনা টিকা কার্যক্রম গণকর্মসূচি হয়ে উঠবে না। তাই গবেষকদেরও তাগিদ বস্তি কিংবা প্রান্তিক মানুষের অংশগ্রহণ নিশ্চিত করার। সরকারের অনেক সাফল্যের মধ্যে সবচেয়ে বড় ব্যর্থতা হচ্ছে জনসম্পৃক্ততা সৃষ্টি করা সম্ভব হয়নি। জনসচেতনতা এক জিনিস, জনসম্পৃক্ততা আরেক জিনিস। শহর অঞ্চল থেকে গ্রাম অঞ্চলে ছড়াতে হবে এবং শহরের মধ্যেও কিছু প্রান্তিক জনগণ, বস্তিবাসী, তাদের কাছেও কিন্তু ঠিকমতো বার্তাটি যাচ্ছে না। পৃথিবীর পপুলেশন 2%-এর বেশি মানুষ এই কোভিড টিকা নিয়েছে অন্তত একবার। বাংলাদেশ সেখানে 1.12%। করোনা টিকা কার্যক্রমকে গণকর্মসূচিতে পরিণত করতে এ বিষয়ে তথ্য নিয়ে যেতে হবে গ্রাম পর্যায়ে। নিতে হবে আরো কিছু লাক্সই উদ্যোগ, বলছেন জনস্বাস্থ্য বিশেষজ্ঞরা। এই অবস্থা কি সবসময় চলবে? সবসময় ইন দ্য সেন্স যে আস্তে আস্তে যখন এইটা রোল আউট হবে, চলে যাবে, তখন কি এই যে সুন্দর সিস্টেমটা সেটা কি থাকবে কিনা, এটা হলো একটা প্রশ্ন। শহরের বাইরে যেমন আমাদের হাওড় এলাকা আছে, চিটাগাং হিল ট্যাক্স আছে, যমুনার চর আছে, তো এইসব এলাকায় যখন আমরা নিয়ে যাব, তো সেখানে কি আসলে যাদের প্রয়োজন তাদের কি আমরা কি এই টিকা দিতে পাবো কিনা? সম্প্রসারিত টিকাদান কর্মসূচি ইপিআইয়ের অধীনে এখন প্রতিদিন 4 লাখ মানুষকে টিকা দেওয়ার সক্ষমতা আছে। আর করোনা টিকা নিচ্ছেন প্রতিদিন গড়ে 2 লাখ মানুষ। টিকা কর্মসূচির পূর্ণ সক্ষমতা ব্যবহারেরও তাগিদ বিশেষজ্ঞদের। ডিমান্ড ক্রিয়েশন, এই জিনিসটা তৈরি করতে হবে এবং সেটা করতে গিয়ে অবভিয়াসলি কিছু কাজ আমার মনে হয় সরকারকে করতে হবে। মানুষ যতক্ষণ টিকা গ্রহণকে অত্যাবশ্যকীয় মনে করবে না, ততক্ষণ এই কার্যক্রম গণকর্মসূচির চরিত্র পাবে না বলে মত বিশেষজ্ঞদের। মোহাম্মদ নুরুন নবী, 21 টেলিভিশন, ঢাকা। করোনার ভ্যাকসিন আসার আগে থেকেই বিএনপি নেতারা সমালোচনায় মুখর থাকলেও এখন টিকা নিতে শুরু করেছেন। এরই মধ্যে টিকা নিয়েছেন স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান, আমির খসরু মাহমুদ সহ সিনিয়র নেতারা। সবচেয়ে বড় সমালোচক রুহুল কবির রিজভিও টিকা নিয়ে স্বীকার করছেন না, আর তার মতো অনেক নেতাই টিকা নিয়ে অস্বীকার করছেন। জসিম জুয়েলের রিপোর্ট। ভারতের উপহার সেরামের তৈরি অক্সফোর্ড অ্যাস্ট্রাজেনেকার 20 লাখ ডোজ টিকা আসে 21 জানুয়ারি। এর কয়েকদিনের মধ্যে আসে টাকায় কেনা টিকা। পরীক্ষামূলকভাবে টিকা কর্মসূচি উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। পার্শ্ব প্রতিক্রিয়া না থাকায় 7 ফেব্রুয়ারি থেকে একযোগে সারা দেশে করোনার টিকা কার্যক্রম শুরু হয়।
টিকা আসার আগে থেকে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছিল নানা অপপ্রচার, এমনকি সভা সমাবেশেও রাজনৈতিক নেতারা দায়িত্বজ্ঞানহীন বক্তব্য দিয়েছেন। এই ভ্যাকসিন নিয়ে মানুষের যথেষ্ট রকমের সন্দেহ আছে। ভ্যাকসিন নিয়ে আজগুবি বক্তব্য দিয়েছেন অনেকেই। কেরানীগঞ্জের যে পানি ভরে দেবে না অথবা মুরগির টিকা দেবে না, তার কোনো গ্যারান্টি আপনাদের নাই। সবচেয়ে বড় সমালোচক রুহুল কবির রিজভিও কম যাননি। ওরা দেখবে যে ওই টিকাটা আমাদের শরীরে পুশ করে বিএনপির লোকরা মরে না বাঁচে না কতটুকু অসুস্থ হচ্ছে, তারপরে তারা এইটা ওনারা নিবেন কি নিবেন না সে তখন দেখবে। তবে টিকা কার্যক্রম শুরু হলে দেরি করেননি বিএনপিপন্থী বুদ্ধিজীবী ডাক্তার জাফরুল্লাহ। টিকা নিয়েই ভিন্ন সুর। দেশবাসীকে আহ্বান করছি, আপনাদের যখনই আপনার তারিখ আসবে আপনারা এসে টিকা নেবেন। টিকা নিয়ে ভুলভাল বক্তব্য দিলেও টিকা নিতে ভুল করেননি রুহুল কবির রিজভী, যদিও টিকা নেয়ার কথা এখনো স্বীকার করেননি তিনি। আমরা একটি গরিব দেশ, এটা যদি গবেষণাগারের ট্রায়ালের একটি জায়গা হয়, তো আমরা কি সেই তেলাপোকা ব্যাঙের পর্যায়ে আমরা চলে এসেছি কিনা বাংলাদেশে, এই ঘটনাগুলিতে সেটাই সংশয় তৈরি হয়েছে মানুষের। এরই মধ্যে ভ্যাকসিন নিয়েছেন বিএনপি নেতা নজরুল ইসলাম খান, আমির খসরু, সেলিমা রহমান, মাহবুব উদ্দিন খোকন সহ সিনিয়র নেতারা। ভ্যাকসিন নিয়ে দায়িত্বশীল নেতারা বক্তব্য দিয়ে কর্মী সমর্থকদের টিকা থেকে দূরে সরিয়ে রেখে বিএনপির প্রায় সব নেতাই এখন নিবন্ধনে ব্যস্ত। আমরা টিকা নেব না, এই কথা কখনো বলা হয়নি। আর এটা তো কেউ দান করতেছে না আর কি, এটা সরকার যেই থাকুক, এটা তার সরকারি দায়িত্ব। জসিম জুয়েল, 21 টেলিভিশন, ঢাকা। এবার আমাদের বিশেষ আয়োজন ভাষার মাস। একুশ একটি চেতনার নাম, যার পথ বেয়ে মুক্তিযুদ্ধ, অতঃপর স্বাধীন বাংলাদেশ। ভাষা আন্দোলনের 69 বছরে একুশের চেতনার উপর আঘাত এসেছে বারবার। এখনও মৌলবাদী সাম্প্রদায়িক শক্তির আস্ফালন আছে। এই অবস্থায় ধর্মের ভিত্তিতে বিভাজনের অপচেষ্টার বিরুদ্ধে একুশের চেতনায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান বিশিষ্টজনদের। প্রণব চক্রবর্তীর রিপোর্ট। দ্বিজাতি তত্ত্বের ভিত্তিতে পাকিস্তান রাষ্ট্র সৃষ্টির পরপরই বাঙালির স্বপ্নভঙ্গ। প্রথম আঘাতটি এলো ভাষার উপর। মুখের ভাষা কেড়ে নেয়ার বিরুদ্ধে রুখে দাঁড়ালো ছাত্র জনতা। ভাষার দাবিতে রাজপথের আন্দোলনে রক্ত ঝরল, দাবি আদায় হলো। একুশের পথ ধরেই মুক্তির আকাঙ্ক্ষা, মুক্তিযুদ্ধে চূড়ান্ত বিজয়, লাল সবুজের বাংলাদেশ। আজ শহীদ দিবসে শপথ নিতে হবে, যে পর্যন্ত 7 কোটি মানুষ তার অধিকার আদায় করতে না পারবে, সে পর্যন্ত বাংলার মা বোনেরা, বাংলার ভাইয়েরা আর শহীদ হবে না, গাজী হবে। ভাষা আন্দোলনের 69 বছরে বারবার আঘাত এসেছে একুশের চেতনার উপর। এখনও থামেনি মৌলবাদী সাম্প্রদায়িক অপশক্তির আস্ফালন। শহীদ মিনার ভাঙার স্পর্ধাও দেখায় তারা। বারবার একুশের চেতনার উপর কেন এই আঘাত? একুশে যেটাকে মেলে ধরেছিল সেটা হচ্ছে সকল মানুষের সম্মিলন, এবং আমার ধর্ম পরিচয় থাকবে, অন্য পরিচয় থাকবে, কিন্তু ভাষা আমাকে এক করে দিচ্ছে। সেই চেতনা আমরা কতটা রক্ষা করতে পারছি, বা আমরা নিজেদেরকে নানাভাবে বিভাজিত করছি কিনা। 21শে ফেব্রুয়ারির মূল কথা ছিল বাংলা ভাষা এবং আমাদের বাঙালিত্বকে বিকাশ করা। আমরা ফুল দেই, স্মরণ করি, গান গাই, কিন্তু বাঙালি হই না। ধর্মের অপব্যাখ্যা, ধর্মের ভিত্তিতে বিভাজন একুশের শক্তি দিয়েই রোধ করতে হবে। যারা ধর্মকে ব্যবহার করে কাজ করছে, তাদের যারা সহায়তা দিচ্ছে, সেই সব রাজনৈতিক দলগুলিও জায়েজ কিনা সে প্রশ্ন আমরা তুলিনি। ধর্মকে রাষ্ট্র এবং রাজনীতি থেকে যতক্ষণ পর্যন্ত পৃথক করতে না পারছি, মৌলবাদী সাম্প্রদায়িক অপশক্তির এই আস্ফালন কখনো বন্ধ করা যাবে না। বাংলা আজ আন্তর্জাতিক মাতৃভাষা। মৌলবাদের 20 দাঁত উপড়ে ফেলে বাংলাদেশ এগিয়ে যাবে, এই প্রত্যাশা বিশিষ্টজনদের। শুধু ধর্মের নামে রাজনীতি নিশ্চিত করে বসে থাকলে তো চলবে না। প্রণব চক্রবর্তী, 21 টেলিভিশন, ঢাকা। আবারও প্রিমিয়ার ব্যাংক লিমিটেড সংবাদ বিরতি। নো মাস্ক নো সার্ভিস বিধি মেনে চলুন, সুস্থ থাকুন। যখন ফিরছি তখন অন্যান্য খবরের সঙ্গে আরও থাকবে। চট্টগ্রাম নগরীকে সুন্দর ও পরিচ্ছন্ন করার আশ্বাস সিটি মেয়রের। 100 দিনের কর্মসূচি উদ্বোধন।
রাজ পরিবারে ফিরছেন না প্রিন্স হ্যারি, মেগান মার্কেল, নিশ্চিত করেছে বাকিংহাম প্যালেস। দেখছেন সন্ধ্যা 7টার 21 সংবাদ। আগামী 100 দিনের মধ্যে চট্টগ্রাম নগরীকে একটি সুন্দর ও পরিচ্ছন্ন শহর হিসেবে গড়ে তোলার আশ্বাস দিয়েছেন চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র রেজাউল করিম চৌধুরী। সকালে 100 দিনের ক্র্যাশ কার্যক্রম উদ্বোধনকালে তিনি একথা বলেন। এছাড়া যান চলাচলের উপযোগী করতে নগরীর সড়কগুলো 100 দিনের মধ্যে সংস্কার করা হবে বলেও জানান তিনি। চট্টগ্রাম থেকে রিপোর্ট করছেন শিউলি শবনম। মশা নিধন ও পরিষ্কার পরিচ্ছন্নতা অভিযানের মধ্য দিয়ে শুরু হয়েছে সিটি মেয়র রেজাউল করিম চৌধুরীর কার্যক্রম। কর্পোরেশনে মেয়র পদে দায়িত্ব গ্রহণের পর 100 দিনের কর্মসূচির অংশ হিসেবে অগ্রাধিকার ভিত্তিতে সকালে নগরীর চাঁদগাঁও থানার সামনে এই কার্যক্রম উদ্বোধন করা হয়। এ সময় প্রথমে নিজের হাতে ফগার মেশিন দিয়ে ড্রেনে ওষুধ ও কালো তেল ছিটান মেয়র। পরে নালা থেকে ময়লা পরিষ্কারের মাধ্যমে শুরু হয় পরিচ্ছন্ন অভিযান। মশা নিধন ও বিস্তার রোধে নগরীর নালা নর্দমা পরিষ্কারের কাজ করবে সিটি কর্পোরেশন। আগামী 100 দিনের মধ্যে নগরীর 41টি ওয়ার্ডে কাজ করা হবে। আমরা প্রত্যেক দিন 41 ওয়ার্ডের মধ্যে 4টা ওয়ার্ডে 2 দিন করে কাজ চলবে। ওয়ার্ডেরগুলি ব্যতীত 7 জন করে এক্সট্রা স্প্রেম্যান কাজ করবে। চট্টগ্রামবাসীকে মশা থেকে পরিত্রাণের জন্য ঢাকায় মশা নিধনে ব্যবহৃত ওষুধ কার্যকর হচ্ছে কিনা তা খতিয়ে দেখে চট্টগ্রামেও সে ওষুধ ব্যবহার করা হবে বলে জানান মেয়র। এছাড়া খানাখন্দের কারণে যেসব সড়ক যান চলাচলের অনুপযোগী হয়ে পড়েছে তা 100 দিনের মধ্যে সংস্কার করা হবে। চট্টগ্রাম শহরের অনেক রাস্তাঘাট খানাখন্দ হয়েছে, এগুলোকে রিপেয়ারিং করে সংস্কার করে যাতে যান চলাচলের উপযোগী করা হয় সেই ব্যবস্থা আমরা করব। গত 15 ফেব্রুয়ারি মেয়রের দায়িত্ব গ্রহণ করে নগরীকে মশামুক্ত ও পরিচ্ছন্ন রাখার আশ্বাস দেন রেজাউল করিম চৌধুরী। শিউলি শবনম, 21 টেলিভিশন, চট্টগ্রাম। করোনার কারণে এবার হিলি সীমান্তের শূন্যরেখায় ভারত বাংলাদেশ যৌথভাবে আন্তর্জাতিক মাতৃভাষা ও মহান শহীদ দিবস উদযাপন করা হচ্ছে না। বাংলাদেশি আয়োজক প্রতিষ্ঠান উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার লিয়াকত আলী বলেন, ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদনে বিগত বছরগুলোতে সীমান্তের শূন্যরেখায় 2 বাংলার আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালন হয়ে আসছিল। তবে এবারে করোনার কারণে সেই অনুষ্ঠান বাতিল করা হয়েছে। এদিকে মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয় ও রক্তদানে উৎসাহিতকরণ ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়েছে। হারিয়ে যায়নি রেডিও, এখনো অনেকে শোনেন। অবশ্য তাদের অধিকাংশই স্বাধীনতার আগের প্রজন্ম। বাংলাদেশের মুক্তিযুদ্ধে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছিল রেডিও, আর সেই ঐতিহ্য ধরে রাখতে লালমনিরহাটে গড়ে উঠেছে রেডিও শ্রোতা ক্লাব। 50 সদস্য বিশিষ্ট ক্লাবটি রংপুর বেতারের নিবন্ধনকৃত। লালমনিরহাট প্রতিনিধি গোকুল রায়ের রিপোর্ট, জানাচ্ছেন মাসুম আলিসা। লালমনিরহাট সদরের পঞ্চগ্রাম ইউনিয়নের মালিবাড়ি গ্রাম। এখানে বৃদ্ধজনেরা গড়ে তুলেছেন মালিবাড়ি রেডিও শ্রোতা ক্লাব। এখানে এলেই শোনা যায় রেডিওতে প্রচারিত খবর ও গান সহ অন্যান্য অনুষ্ঠান। রংপুরের ভাওয়াইয়া গান তাদের পছন্দ। পুরনো সব দিনের আবহে এখানে এভাবেই ভেসে আসে রেডিওর শব্দ। সবার বাড়িতে বাড়িতে রয়েছে রেডিও, আর সময় পেলে চলে আসেন ক্লাবে। দেশ স্বাধীন হওয়ার পর আমরা দেখলাম যে অনেকের রেডিও নাই, অনেকে রেডিওর দাম বেশি কিনতে পারে না। রেডিও ছাড়া কোনো আমরা সচেতন হইতে পারি না, রেডিও ছাড়া কোনো আমরা তথ্য পাইতে পারি না। এই জন্যই তখন আমি গ্রামের লোককে ডাকি বসে সবাই মতামত দিল যে তাহলে এখন শ্রোতা ক্লাব একটা গঠন করতে হবে। রেডিওতে প্রচারিত কৃষি ও স্বাস্থ্য বিষয়ক অনুষ্ঠান শুনতে বেশি পছন্দ করেন এই ক্লাবের সদস্যরা। আমরা বহুদিন থেকে রেডিও শুনি, এদের জন্ম অবধি আমরা রেডিও সেট রাখি। মহান মুক্তিযুদ্ধে রেডিওর ভূমিকা ছিল গুরুত্বপূর্ণ। সময় সভ্যতার উৎকর্ষ ঘটেছে, তবু রেডিওর সাথে জড়িয়ে আছে জীবনাচরণ। যুদ্ধকালের সময় আমরা রেডিও শুনতাম, রেডিও গান বাজনা শুনতাম। আমাদের মনের যেটা ভয়, এই গানের মাধ্যমে আমরা এই ভয়টাকে দূর করে দিছি। নারীরাও ক্লাবের সদস্য, তারা এখানে এসে রেডিও শোনেন। ফলের গাছ, সুপারির গাছ এবং অন্যান্য গাছ কিভাবে গাড়া লাগে, কিভাবে কি করা লাগে, এইটা আমরা এখানে শুনিয়ে সেই কাজ করি। বাজারে এখন সচরাচর রেডিও কিনতে পাওয়া যায় না, তাই ক্লাবের অনেক সদস্যই নতুন রেডিও সংগ্রহ করতে কিছুটা সমস্যায় পড়ছেন। মাসুম আলিসা, 21 টেলিভিশন।
এবার ব্যবসা বাণিজ্যের খবর। চলতি মৌসুমের প্রথম 4 মাসে ভারতে চিনির উৎপাদন 25.37% বেড়েছে। ইন্ডিয়ান সুগার মিলস অ্যাসোসিয়েশন বলছে এ সময়ে দেশটির মিলগুলোতে উৎপাদন হয়েছে 1,76,80,000 টন চিনি। 2019-20 মৌসুমের প্রথম 4 মাসে ভারতে চিনি উৎপাদন হয়েছিল 1,41,00,000 টন। 2020-21 মৌসুমে মোট চিনির উৎপাদন 3,02,00,000 টনে দাঁড়াতে পারে বলে আশা করছে সংগঠনটি। 2019-20 মৌসুমে ভারতে 2,74,20,000 টন চিনি উৎপাদন হয়েছিল। আবার আমন্ত্রণ সন্ধ্যা 7টার 21 সংবাদে। এবার খেলার খবর। দ্বিতীয় ধাপে ভ্যাকসিন নিয়েছেন ক্রিকেটাররা। সকালে রাজধানীর কুর্মিটোলা জেনারেল হাসপাতালে ক্রিকেটারদের ভ্যাকসিন দেয়া হয়। আজ ভ্যাকসিন নিয়েছেন মোহাম্মদ মিঠুন, নাজমুল হোসেন শান্ত, আফিফ হাসান, রুবেল হোসেন, মুস্তাফিজুর রহমান, মোহাম্মদ সাইফুদ্দিন, শরীফুল ইসলাম, আল আমিন হোসেন ও হাসান মাহমুদ। এর আগে প্রথম দিন তামিম ইকবাল সহ কোচিং স্টাফরা ভ্যাকসিন নেন। আগামী 23 ফেব্রুয়ারি নিউজিল্যান্ডের উদ্দেশ্যে দেশ ছাড়বে বাংলাদেশ দল। সফরে বিশ্বকাপ সুপার লিগের অধীনে 3টি করে ওয়ানডে ও টি-20 ম্যাচ খেলবে টাইগাররা। শেষ করছি চারণ কবি বিজয় সরকারের খবর দিয়ে। 21 পদকপ্রাপ্ত চারণ কবি বিজয় সরকারের 119তম জন্মদিন আজ। অসাম্প্রদায়িক চেতনার সুরস্রষ্টা বিজয় সরকার 1903 সালে নড়াইলের ডুমদি গ্রামে জন্মগ্রহণ করেন। তিনি ছিলেন একাধারে গীতিকার, সুরকার ও গায়ক। এই গুণী শিল্পীর বসতভিটা পড়ে আছে অযত্ন ও অবহেলায়। মৃত্যুর 35 বছরে গড়ে ওঠেনি কোনো স্মৃতি সংগ্রহশালা। নড়াইল প্রতিনিধি ফরহাদ খানের রিপোর্ট, জানাচ্ছেন মাসুম আলিসা। এই পৃথিবী যেমন আছে তেমনই ঠিক রবে, সুন্দর এই পৃথিবী ছেড়ে চলে যেতে হবে। এরকম অসংখ্য গানের স্রষ্টা কবিয়াল বিজয় সরকার। তার আসল নাম বিজয় কৃষ্ণ অধিকারী। ভক্ত এবং এলাকার মানুষের কাছে তিনি পাগল বিজয় হিসেবে পরিচিত। নড়াইল সদরের ডুমদি গ্রামে 1903 সালের 20 ফেব্রুয়ারি জন্মগ্রহণ করেন কবিয়াল বিজয় সরকার। মুক্তিযুদ্ধের গান সহ 1800-র বেশি গান লিখেছেন তিনি। তুমি মোর জীবনের সাধনা। বিজয় সরকার প্রায় 400 সখী সংবাদ এবং ধোয়া গান রচনা করেন। শিল্পকলায় অবদানের স্বীকৃতি হিসেবে 2013 সালে মরণোত্তর 21 পদকে ভূষিত হন বিজয় সরকার। এখনো অযত্ন অবহেলায় পড়ে আছে তার বসতভিটা। 11 বছর আগে সেখানে নির্মিত হয় বিজয় মঞ্চ। এই গুণী মানুষটির স্মৃতিরক্ষায় আর কোনো উদ্যোগ নেই। যারা ঘুরতে আসবে তার সম্পর্কে কিছু বই, একটা ছোট্ট করে যে যদি একটা স্টল থাকে সবসময় আমরা বই পাবো। বাংলাদেশের বাইরে থেকে অনেক পর্যটক এখানে আসে বিজয় সরকারের স্মৃতির উদ্দেশ্যে, কিন্তু তারা এসে কিন্তু এখানে কোনো কিছু দেখতে পায় না। বিজয়ের গান আমাদের আসলে হেরিটেজ বহন করে। বিজয় সরকারের গান সংরক্ষণেও উদ্যোগ নেওয়া হয়নি। ভক্তদের দাবি, বিজয় সরকারের গানের মর্মকথা তুলে ধরতে হবে গণমানুষের সামনে। আর জন্ম ও মৃত্যুবার্ষিকীতে বসতভিটায় স্মরণ আয়োজনের দাবি তাদের। আমি 5 বছর থেকে ওনার কাছ থেকে গান শিখেছি। ওনার জন্মবার্ষিকী বা মৃত্যুবার্ষিকী সময় সেরকম কিছু আয়োজন আমাদের এখানে হয় না। বিজয় সরকারের স্মৃতি সংরক্ষণে উদ্যোগ নেওয়া হবে বলে জানিয়েছেন জেলা প্রশাসন। নান্দনিক করা যায় তার বাড়িটি, সেই ক্ষেত্রে আমরা জেলা প্রশাসন থেকে যেখানে যেখানে দরকার, প্রত্নতত্ত্ব বিভাগ হোক বা আমাদের কালচারাল মিনিস্ট্রি হোক, আমরা অবশ্যই যোগাযোগ করব। 1985 সালের 4 ডিসেম্বর বিজয় সরকার পরলোক গমন করেন। সমাহিত করা হয় ভারতের পশ্চিমবঙ্গের কেউটিয়ায়। মাটি ও মানুষের কবি বিজয় সরকার হাজারো মানুষের হৃদয়ে বেঁচে আছেন তার সুর ও বাণীতে। মাসুম আলিসা, 21 টেলিভিশন। এরই সাথে শেষ করছি সন্ধ্যা 7টার 21 সংবাদ। যাবার আগে ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক লিমিটেড সংবাদ শিরোনামগুলো আরও একবার। ভাষা আন্দোলনের পথ বেয়েই স্বাধীনতা, আত্মমর্যাদা নিয়ে মাথা উঁচু করে চলবে বাংলাদেশ, বললেন প্রধানমন্ত্রী।
ভাষা শহীদদের শ্রদ্ধা নিবেদনে প্রস্তুত কেন্দ্রীয় শহীদ মিনার, নিরাপত্তা ঝুঁকি নিয়েই জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী। চুরিহাট্টা ট্র্যাজেডির ক্ষত শুকায়নি স্বজনহারাদের, দায়ীদের বিচার না হওয়ায় হতাশা, কেমিক্যাল গোডাউন সরানোর দাবি। বরিশালে শিক্ষার্থী ও শ্রমিকদের পাল্টাপাল্টি কর্মসূচি, হামলার প্রতিবাদে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় বিক্ষোভ। আবারও প্যারিস জলবায়ু চুক্তিতে ফিরল যুক্তরাষ্ট্র, বাইডেনের পদক্ষেপকে স্বাগত জানালেন বিশ্ব নেতারা। একুশে টেলিভিশনের সর্বশেষ খবর জানতে ডায়াল করুন 2021 নাম্বারে, আর ভিজিট করুন ekushe-tv.com এই ওয়েবসাইট। এছাড়া ফেসবুকে লগ ইন করতে পারেন facebook.com/ekushe24 অনলাইনে। আমাদের পরের সংবাদ রাত 9টায় দেখার আমন্ত্রণ রইল। স্বাস্থ্যবিধি মেনে চলুন, সুস্থ থাকুন।